ফিরে যেতে পারে, পুলিশের বিরুদ্ধে যাতে কোনো ধরনের কমপ্লেইন না থাকে। পুলিশের রিয়াকশন টাইম ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হবে। চাঞ্চল্যকর কোনো ঘটনার সাথে সাথে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন, যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। গণধর্ষণ, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সিআইডিকে আরও আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বাড়াতে চাই। মামলার তদন্তকাজ দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথের ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা হতে দেওয়া হবে না। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাবও মহাসড়কে দায়িত্ব পালন করছে। দেশের প্রধান প্রধান মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈদকে সামনে রেখে পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে প্রায় এক ধরনের অসন্তোষ তৈরি হয়, যা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ তৈরির আশঙ্কা রয়েছে। এমন গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণের পাশাপাশি শ্রমিক নেতা, মালিক, বিজিএমই, বিকেএমইর সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা সেখানে ছিলেন, আপনারা সেখান থেকেও ব্রিফিং পেয়েছেন। এছাড়া উগ্র মৌলবাদীদের উত্থান রোধে আমাদের সজাগ ও নজরদারি বজায় থাকবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বিশ্বাস করি জনগণ রাষ্ট্রের মূল শক্তি। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, জবাবদিহিমূলক পুলিশ গঠনের ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। আমরা বিশ্বাস করি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে আমরা সকলে একযোগে কাজ করে বাংলাদেশকে উন্নয়ন, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। বাংলাদেশ পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালনকালে আমি আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত নাগরিকগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশের সকল ইতিবাচক কার্যক্রম আমরা সবসময় গণমাধ্যমের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পবিত্র রমজান মাসে আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেছেন, ধৈর্য ধরে আমার বক্তব্য শ্রবণ করেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি এবং সকলের জন্য অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক। আমিন। ধন্যবাদ। আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল আইতে কাজ করি। পুলিশ প্রধান হিসেবে যোগদানের পর আপনি প্রথম প্রেসের সামনে আসলেন। আপনাকে পুলিশ প্রধান হিসেবে যোগদান করার জন্য এবং প্রেসের সামনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। আমার একটি প্রশ্ন, তার দুটি অংশ। একটা হচ্ছে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত দাবি করছে যে তারা দুজন প্রধান সন্দেহভাজনকে, প্রধান আসামিকে গ্রেফতার করেছে। ভারতের গণমাধ্যমে এই খবরটি বেশ জোরে সোরে প্রচারিত হয়েছে। আমার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে, এ ব্যাপারে আপনাদেরকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে কিনা, জানিয়ে থাকলে ওই দুই আসামিকে বাংলাদেশে আনার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে? কারণ অভিবাসী আইনে ভারত গতকালকে ওই দুই আসামিকে 14 দিনের রিমান্ড দিয়েছে, যেটা বিরল ঘটনা। এতে আমাদের মনে হতেই পারে যে ভারত ওই দুই আসামিকে ফেরত দিতে বিলম্ব করবে। এই জন্যই জানতে চাচ্ছি যে ভারত আপনাদেরকে জানিয়েছে কিনা, এবং জানিয়ে থাকলে তাদেরকে ফেরত আনার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরের অংশটা হচ্ছে, আরেকজন দণ্ডিত আসামি, সাবেক প্রধানমন্ত্রীও ভারতে অবস্থান করছে, তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে আপনাদের কি উদ্যোগ রয়েছে? এটা
কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ধন্যবাদ। মাননীয় আইজিপি, আমার নাম কামরুজ্জামান খান, আমি ডেইলি টাইমস অফ বাংলাদেশ পত্রিকায় কাজ করি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জানিয়েছেন যে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের তালিকা করে অভিযান জোরদার করা হবে। এই তালিকাটা কোন পর্যায়ে আছে এবং এই তালিকা নিষ্পত্তি কবে অভিযান শুরু হবে? তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটার থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন যেগুলা সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। মাননীয় আইজিপি, আমি সিরাজুল ইসলাম দৈনিক যোগাযোগের কাজ করি। আমার একটি কোশ্চেন আছে, যেটা হলো এই ফেসিবাদী সরকারের আমলে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশ করতে যে ধরনের বিধিনিষেধ ছিল বা অসুবিধা বিরাজ করছিল, এই ফেসিবাদ আমলের পরেও কিন্তু আমরা একই ধরনের অসুবিধা দেখছি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এটা একটু অসুবিধা আমাদের জন্য আরো বেশি বৃদ্ধি করা হয়েছে। তো পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশে এবং তথ্য সরবরাহের ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা? আসলে দেখেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সারা পৃথিবীতেই আছে দায়িত্ব, কর্মকালীন সময় তাদের কাজের জন্য ডিস্টার্ব বা ক্ষতি না হয় সেই জন্য কিন্তু তারা সেপারেট প্রেস ব্রিফিং এর ব্যবস্থা করে। আমরাও সেইটা করব, বাট আপনাদের যদি ওরকম কোনো ইমার্জেন্সি থাকে সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রেস উইং থেকে আপনাদের সকল তথ্য সরবরাহ করব। ধন্যবাদ। প্রেস উইং থেকে কিন্তু আমরা সকল তথ্য পাই না। আমরা এখানে প্রেস উইং আছে, জিজ্ঞেস করেন, আমরা যখন একটা তথ্য চাই তখন বলে আপনি এসএমএস করেন আমাদেরকে, হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে যে মিডিয়াকে দিলে তখন বলে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি, সংশ্লিষ্ট দপ্তর থেকে আর সেই তথ্য আসে না, 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, তারপর আমাদের নিউজ বেরো থাকে না, তথ্য বেশিরভাগ। আচ্ছা, আমি বিশ্বাস করি আগামীতে এগুলো হবে না, টাইমলি আপনারা পাবেন। মাননীয় আইজিপি, আমার নাম ইশতিয়াক ইমন, আমি চ্যানেল 1 এ কাজ করি। আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আসলে সন্ত্রাস বিরোধী অপরাধ কিনা? আমরা 7 তারিখে দেখলাম যে এই দ্বারাই বেশ কয়েকজন আটক করা হয়েছে এবং পুলিশ প্রথমে জানিয়েছিল যে তাদেরকে আটক করা হয়েছে, পরবর্তীতে আবার অতি অস্বীকার ডিসি জানিয়েছেন যে না, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম তাদেরকে সেখান থেকে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আমি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই যে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং হতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে দেশ একটা অকার্যকর দেশে পরিণত হবে। আইনের শাসন বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই জন্যই পুলিশ কাজ করবে। আর যারা নিষিদ্ধ সংগঠন, অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালেসুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। ধন্যবাদ। আইজিপি মহোদয়ের কাছে আমার কোশ্চেন, আপনি পরিচয় দিয়ে বলেন। আমার কোশ্চেনটা ভাইয়ের সাথে সংযুক্ত আর কি, সেটা হচ্ছে মব সন্ত্রাসের যে কথাটা বলে আসছি প্রথম থেকে 5ই আগস্টের পর আমরা দেখে আসছি। বর্তমান সরকার বলেছিল যে মব সন্ত্রাস নিয়ন্ত্রণে আমরা কঠোরভাবে কাজ করব। আমরা দেখলাম সম্প্রতি যেটা হলো 7ই মার্চের ভাষণ, ইন্টারনেটে মব হয়েছে এবং ঝিনাইদহ পেট্রোল পাম্পে এক যুবককে গণপিটুনিতে মারা গেছে। তো আমি জানতে চাচ্ছি যে এই মব সন্ত্রাস নির্মূলে পুলিশের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? মব সন্ত্রাস নির্মূলে অবশ্যই পরিকল্পনা আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশে যে আনএমপ্লয়মেন্ট আছে, এটার কারণে যে সংগঠনই কোনো প্রোগ্রামের ডাক দেয় সেখানে কিন্তু লোকের সমস্যা হয় না। আর কিশোর গ্যাং, এটা অলরেডি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। বিশেষ করে মাদকের সাথে রিলেটেড লোকজনই কিন্তু এই জিনিসগুলোর সাথে বেশি জড়িত হয়। কোনো ভদ্রলোক, ল অ্যাবাইডিং সিটিজেন কিন্তু এই মবের সাথে জড়িত না। আবার কিছু আছে এই মব থেকে ফায়দা লোটার জন্য, লুটপাট এবং বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য তারা এইটা আরো যারা ব্যাপক আকারে ছড়ায় সেগুলো চেষ্টা করে। তা আমরা মূল মব তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। আমি আনিসুর রহমান, বাণিজ্য জগতে কাজ করি। আপনাকে অভিনন্দন। 5ই আগস্টের পর পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের কাছে, বিশেষ করে আপনার কাছে আশা বা প্রত্যাশার জায়গাটা জনগণের অনেক। আমরা বিগত সময় দেখেছি যে বিগত সরকারের সময় বাংলাদেশ পুলিশের, বিশেষ করে হচ্ছে থানার যারা থাকেন, থানার বড়বাবু, ওসি মহোদয়, তারা বিভিন্ন অনুষ্ঠানে বা কর্মকর্তারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তখন রাজনৈতিক বক্তব্য চলে আসে এবং শেষে রাজনৈতিক স্লোগান দেয় জয় বাংলা বলে। তা আপনার কাছে আমার কোশ্চেন
যে আপনি আসবার পরে অর্থাৎ দায়িত্ব নেবার পরে বাংলাদেশ পুলিশ বাহিনী কতটুকু অরাজনৈতিক ভূমিকা রাখবে নাকি রাজনৈতিক ব্যানারে আগের মতোই থাকবে? পুলিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং জনগণেরও একটা ভূমিকা রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো জনগণ যদি ল অ্যাবাইডিং হয়, আমাদেরকে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রশ্ন অনেক সময় করা হয়, এগুলো আমি বলবো আপনারা আমাদেরকে কোনো রাজনৈতিক ব্যাপারে প্রশ্ন করবেন না। আমাদের সঙ্গে শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং আপনাদের সাথে যে সেবা দেওয়ার সম্পর্ক, সেই ব্যাপারেই আপনারা কথা বলবেন। তাহলে হয়তো পুলিশ এক সময় দেখবেন যে তারা কোনো রাজনৈতিক স্লোগানও দিবে না, রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হবে না। বাংলাদেশ পুলিশকে আপনি যে দলে যে মতেরই হন না কেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। কোনো ধরনের অপরাধ বা সে যদি কোনো ধরনের ভিকটিমের শিকার হয়, অন্যায় শিকার হয়, তার মূল জায়গাটা প্রথমে কিন্তু পুলিশ। সেই জায়গাটা আমরা হয়তো অলরেডি আমি বলেছি আপনাকে বক্তৃতায় যে আমরা প্রত্যেক সদর থানাকে জেলার জিরো কমপ্লেইন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে এটা একটু বুঝায় বলা দরকার আপনাদেরকে যে যে কোনো ধরনের মানুষ থানায় আসুক না কেন, তার যদি আমরা আইনের আওতায় নাও আসে, তাকে এক কাপ কফি খেয়ে বা চা আপ্যায়ন করে তাকে আমি বিদায় দিতে চাই, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেইন না থাকে। কারণ আমাদের থানায় যেখানে মানুষ যায় সেখানে রিসিপশনটাই খারাপ, আপনারা দেখেছেন। এটার পরিবর্তন চাই, তাহলে দেখবেন। আর আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন, খারাপ কাজগুলা আপনারাও নিন্দা করেন। এটাই আসলে সমাজে হওয়া উচিত। আমরা সেইভাবেই কাজ করে যাব। আপনাদের সাথে আমাদের যে জনগণের দূরত্ব, আমাদের সাথে আপনাদের বিশ্বাস যে ভঙ্গ হয়েছে, দীর্ঘ 17 বছরে তারা যে কার্যক্রম করেছে, এটা কিন্তু বাংলাদেশের সব পুলিশ এর সঙ্গে জড়িত না। হাতে গোনা নেতৃত্বে কয়েকজন ছিল, তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য রাষ্ট্রের যে দায়িত্ব পালন করা উচিত ছিল সেটা না করে তারা যে কাজ করেছে, এই জন্য পুলিশের একটা দুর্নাম বদনাম হয়েছে। অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে নির্বাচনে আমাদের একটা সুযোগ হয়েছে যে আমরা জনগণের কাছে যাওয়া। আমরা বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যে বাংলাদেশের জন্য সঠিক কাজ করতে পারে তার প্রমাণ আপনারা পেয়েছেন। ইতিহাসের সব থেকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত একটি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের ভালো কাজ করার জন্য আপনারা সহযোগিতা করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই কাজগুলো করার জন্য প্রথম কাজ হচ্ছে আইন উন্নয়ন। আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, বিদেশি বিনিয়োগ আসবে না, আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে না, আপনার আমার জীবনযাত্রার মানও উন্নয়ন হবে না। সুতরাং আপনি জনগণ এবং আপনাদের সাংবাদিক সমাজ, আদার সকল সামাজিক সংগঠনের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে, যারা খারাপ লোক, যারা আইন মানতে চায় না, এই মব কালচার করতে চায়, মাদক ব্যবসায়ী, এদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলেন। আর আপনার সন্তানরা যে মাদকের সাথে জড়িত, যে কিশোর গ্যাং বলি, এদেরকে আপনারা যদি কন্ট্রোল নিজেরা না করতে পারেন, আপনারা লিখিত দিয়ে আমাদেরকে বলেন, আমরা সংশোধনী কেন্দ্রে পাঠাবো। সেখানে দরকার হয় কারিগরি শিক্ষা হোক, তার মেধা অনুযায়ী যে কাজ করতে পারে সেখান থেকে তাদেরকে আপনারা তাদের বিভিন্ন কর্মের সংস্থান করতে পারবেন। ধন্যবাদ। আইজিপি মহোদয়, আমি এদিকে কাজ করি। আমার দুটি বিষয়ে প্রশ্ন। একটা হলো যে আপনি নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, আপনার বর্তমান মানে সবচেয়ে চ্যালেঞ্জিংটা কি এই পদে এসে? আপনার বর্তমান আইন শৃঙ্খলা করে সবকিছু বলেছেন, তারপর আপনার মূল চ্যালেঞ্জটা কি থাকবে? আর একটা হলো যে পুলিশের পোশাক নিয়ে তো নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবকিছুতে আসলে অনেক কিছু নেতিবাচক প্রভাবটা পড়ছে। পুলিশ এটা চাচ্ছে না, আপনারা জরিপও করেছেন, প্রায় 96% পুলিশ পোশাক পরিবর্তনের পক্ষে আগের পোশাকে যেতে চায়। এই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে? আগে যারা সাবেক মহাপরিদর্শক ছিলেন তারা কিন্তু একই ঘোষণা দিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আসলে মাদককে আসলে নির্মূল করতে পেরেছে কিনা, এটা একটা বিষয়। আপনি আসছেন, ইনশাআল্লাহ নির্মূল করতে পারবেন। আমার অফিসটা এখন হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটিতে। আমি প্রায় সময় ওই পান্থপথ দিয়ে বাসায় যাই। কিন্তু এখন দেখা যাচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে ওপেন মাদক ব্যবসায়ীরা সড়কের সামনেই মাদক বেচতেছে। ওপেন, আমরা রিক্সাতে যাচ্ছি, ওপেন বলতেছে মাদক দিবেন, মাদক দিবেন। আপনি আসার পরও গতকাল রাতে ওই দৃশ্য আমি দেখেছি। এই ব্যাপারে একটু পদক্ষেপ দীর্ঘ সময় যে একটা ট্র্যাডিশন চালু হয়েছে, এটা তো একদিনে রাতারাতি চেঞ্জ করা যাবে না। আমাদেরকে রেসপন্স টাইম দিতে হবে। এবং দেখেন, আপনাদের এই যখন কোনো ঘটনা ঘটে, আপনারা এসে এমনভাবে প্রশ্ন করা বা মনে হচ্ছে যে এখনই আপনি যে ঘটনা ঘটছে এটার বিচার শেষ করতে হবে, উদ্ঘাটন করতে হবে। আপনি দেখেন এমন এমন মার্ডার আছে যেটা উদ্ঘাটন করতে 20-25 বছরও লেগে যায়। তো আপনারা এমনভাবে প্রেশার করবেন না যেটা পুলিশের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয় এবং ওরা তড়িঘড়ি করে দেখা যায় যেটাই পায় একটা স্বীকারোক্তি দিয়ে আমাদের দেশে কিন্তু এটা একটা মিসগাইডিং মেসেজ যায়।
তার প্রমাণ আপনারা দেখেছেন, জজ মেয়া নাটক। এটা কিন্তু মিডিয়ার প্রেসারের কারণে কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো তৈরি হয়েছে। আরো অনেক আছে, তো যাই হোক এগুলো এখন যাতে না হয় আপনারা আমাদেরকে রেসপন্স টাইম দিবেন। আপনারা দেখেন আমি আসার পরে যতগুলো ঘটনা ঘটছে, এই যে গণরেপ বলেন, যেটাই বলেন, এগুলা কিন্তু প্রত্যেকটা ঘটনা আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। সুতরাং আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে পুলিশের থেকে অনেক সময় অনেক তথ্য থাকে, আপনারাও আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা। পোশাক, এটা আমি যতদূর জানি আমাদের সরকার সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এটা নিয়ে ওনারা পর্যালোচনা করছেন। আপনারা ওনাদের কাছ থেকেই ফাইনাল ব্রিফিংটা পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। চ্যালেঞ্জ আসলে আমাদের দেশে, আপনারা পৃথিবীর ভিতর সব থেকে একটা জনবহুল রাষ্ট্র। চ্যালেঞ্জটা হলো আমাদের ল অ্যাবাইডিং সিটিজেন দিন দিন কমে যাচ্ছে। সবাই রাতারাতি যে কোনো ঘটনা ঘটলে বিচারটা খুব দ্রুত চায়, কিন্তু আপনারা দেখেন আমাদের যে জুডিশিয়াল সিস্টেম বা আমাদের যে পুলিশিং সিস্টেম, একটা ঘটনা ঘটলে এটা তো প্রক্রিয়া আছে, তদন্ত সুযোগ দিতে হবে। তো এই জন্য আমি একটা প্রপোজাল গভর্নমেন্টকে দিয়েছি যে প্রত্যেকটি থানায়, যেহেতু আমরা খুব শর্ট টাইমের ভিতরে বিচার দেয়, বিশেষ করে টাকা আদায়, জমি সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসায় দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে ঘুরতে হতেছে না, পুলিশেরও সময় সেভ হচ্ছে। এই ধরনের কার্যক্রম আমরা সরকারের পরিকল্পনা আছে, ইনশাল্লাহ এটা আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারবো। তাহলে দেখবেন আপনার পুলিশের প্রতিও মানুষের যে একটা বিরূপ ধারণা, এটাও কমে যাবে। কারণ কি, অনেক জিনিস আছে আমরা আইনে কভার করে না। আমরা মাঝে মাঝে বিবৃতি দিয়ে বলা হয় যে টাকা আদায় থেকে শুরু করে এগুলা পুলিশের কাছে আসবেন না, জমি সংক্রান্ত ল্যান্ড লিটিগেশন যেটা আর কি, সেটা কোর্টই সিদ্ধান্ত নিবে। কিন্তু এগুলা ওখানে যদি একটু ম্যাজিস্ট্রেট থাকে, স্বল্প সময়ের ভিতরে যদি বিচারটা দিয়ে দেয়, তাহলে জনগণ সন্তুষ্ট, আমাদের প্রশাসনিক জটিলতাও কমে যায়। এটা আমার মনে হয় সম্ভব হবে বাংলাদেশে। আপনারা আসলে সমস্যার সমাধানের জন্য সবাই পজিটিভলি এগিয়ে আসতে হবে, বিরূপ ধারণা পোষণ না করে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আইজিপি মহোদয়, আমার নাম সাইদ বাবু, আমি রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা গত 15 বছর দেখেছি আইজিপি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে ঘিরে পুলিশ সদর দপ্তরে এক ধরনের দুষ্ট চক্র গড়ে ওঠে। বিশেষ করে অসাধু ঘুষখোর ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের একটা চক্র থাকে। এরা সবসময় আইজিপিকে নানাভাবে তেল দেওয়ার চেষ্টা করে, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, এরা তাদের নানা ধরনের দুর্নীতিগুলা করে। পাশাপাশি হচ্ছে দুর্নীতিমুক্ত এবং সৎ পেশাদারিত্ব থেকে যে সমস্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করতে চান তাদেরকে একদম রাখে। আমরা গত 15 বছর দেখেছি এবং আমরা যতটুকু জানি আপনিও নিজের শিকার হয়েছেন। আপনাকে এই পুলিশ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু নিজেই ভিকটিম, আপনি এসছেন আইজিবি হিসেবে দায়িত্ব পেয়েছেন, আপনার সময় এইরকম কোন দুষ্ট চক্র সুযোগ পাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 5 আগস্টের ঘটনায় অনেক নিরপরাধ এবং সব পুলিশ কর্মকর্তারা মামলায় আসামি হয়েছেন, অন্যায়ভাবে সংযুক্ত হয়েছে, তাদেরকে নানা ট্যাগ দিয়ে সংযুক্ত করে রাখা হয়েছে। যেহেতু পুলিশ এখনো কতটুকু ঘুরে দাঁড়াতে পেরেছে আমরা জানি না, তো পুলিশকে জনমুখী করতে এবং ঘুরে দাঁড়ানোর জন্য সৎ কর্মকর্তাদেরকে আপনারা কিভাবে দেখবেন? মাননীয় আইজিপি ওনার সাথে আমার যুক্ত আছে কি এইদিকে ডান পাশে মাননীয় আইজিপি ডান পাশে আমার নাম মাহমুদ মোহাম্মদ, আমি বাংলাদেশ প্রতিদিন কাজ। বাবলু ভাইয়ের সাথে প্রশ্নের সাথে আমার মিল আছে। আগে আমরা দেখেছি বিভিন্ন কিবলা, আপনার সময় সেরকম কিবলা গড়ে উঠবে কিনা? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ওনার এদিকে যিনি প্রথমে প্রশ্ন করলেন যে সৎ, দক্ষ, যোগ্য কর্মকর্তা অবশ্যই মূল্যায়ন হবে এবং এইটার বিরুদ্ধে কথা বলার কারণে আমি নিজেও ক্ষতির শিকার হয়েছি। আপনারা অনেকেই জানেন, ব্যক্তিগতভাবে আমার অনেকের সাথে সম্পর্ক আছে। বাংলাদেশ পুলিশে আমি মনে করি আমি থাকাকালীন ইনশাল্লাহ হতে দিব না। আর একটা আপনার প্রশ্ন ছিল হলো
তো বিভিন্ন কিবলা দেখছি আমরা। প্রথমত বলা আমি ক্লিয়ার কাট মেসেজ আমার, বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে একটা পরিবার, এর ভিতরে যদি দুষ্ট কেউ থাকে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটা বিদায় হবে। আর যারা সৎ, দক্ষ, যোগ্য, তারাই বাংলাদেশ পুলিশের জন্য কাজ করবে। ধন্যবাদ। আমি প্রথম জানতে চেয়েছিলাম যে প্রতিবেশী দেশে সাবেক প্রধানমন্ত্রী আছেন দণ্ডিত, তাকে আনার ব্যাপারে আপনাদের এটা তো অলরেডি বলেছি, এটা তো কূটনৈতিক চ্যানেলে আমাদের ফরেন মিনিস্ট্রি কাজ করছে, তারা ইনশাল্লাহ আপনাদেরকে এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে। আর এটা আমার বলাও ঠিক হবে না, যেহেতু এগুলা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি কাজ করে, আরো আদার সংগঠনও আছে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রী মহোদয় আপনাদেরকে জানাবেন। ধন্যবাদ। মাননীয় আইজিপি, আমি রাগের জন্য এটা করেছি। আপনি বলছিলেন যে জিরো কমপ্লেন থানা করতে চান, জিরো কমপ্লেন থানার সাথে এই বিষয়টা কি এমন হয়ে যাবে যে থানাগুলো কমপ্লেন নেয়ার অনেক ক্ষেত্রে বন্ধ করে দেবে? এটা না, কমপ্লেন নেয়া না, আপনি আমি একটু শেয়ার করি, তারপরে আপনি সেটা হচ্ছে যে থানাগুলোতে দেখা যাচ্ছে যে এই সময়টিতে এসে গত 2-1 বছরের মধ্যে আমরা যেটি দেখেছি যে চুরি, ছিনতাই, ডাকাতি এই ধরনের কমপ্লেনগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো একটা অভিযোগ নিয়ে রেখে দিচ্ছে দিনের পর দিন, অনেক ক্ষেত্রে মামলা হিসেবে তারা দিচ্ছেন না, তাদের থানায় মামলা কম দেখানোর জন্য। তো সেই ব্যাপারে আপনাদের কোনো নজরদারি থাকবে কিনা? এই জন্য তো আমি বলেছি যে থানায় একটা ম্যাজিস্ট্রেসি সিস্টেম ডেভেলপ করা দরকার, যারা জরুরি ভিত্তিতে এই পেটি নেচারের মামলাগুলা অল্প সময়ের ভিতরে আপনাদের না মামলা। আমার মেসেজ হচ্ছে যেই কমপ্লেন করতে আসুক, তবে আপনাদেরকেও সচেতন হতে হবে নাগরিককে। আপনি এমন কোনো ঘটনা, মিথ্যা ঘটনা, দেখা গেল আপনার সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে, আপনি তাকে একজন কি মোবাইল চুরি বা স্বর্ণ চুরি, টাকা চুরি, এরকম মামলা নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে। এগুলো কিন্তু আমরা আসলে বুঝি, তো এই জিনিসগুলোও যাতে না হয়, প্রকৃত ঘটনাটা নিয়ে আসেন, অবশ্যই মামলা হবে। মাননীয় আইজিপি, আমি দৈনিক আমার বার্তায় কাজ করি। মাননীয় আইজিপি, আপনার কাছে একটা প্রশ্ন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি উদ্যানে যে অভিযান চালানো হয় মাদকের, তো মাদকের অভিযান চালানোর সময় সাংবাদিকরা সেখানে তাদের সাথে পুলিশের মারমুখী আচরণ হয়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে সরি জানানো হয় এবং 4 জন পুলিশকে পুরস্কার করা হয়। তো আমরা একটা জিনিস আপনার থেকে কি আশ্বস্ত পাবো নাকি যে পুলিশের যে অভিযান হয়, পাশাপাশি যারা সাংবাদিকরা থাকে কর্মরত, তারা পুলিশের থেকে নির্যাতন হচ্ছে, তো এই ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন নাকি? অবশ্যই দেব। আপনারা তো আমাদেরই দেশেরই ভাই, এবং আপনারা পুলিশের থেকে অনেক বেশি কষ্ট করেন। আপনারা দেখা যায় যে অনেক সময় 24 আওয়ার্স বা 1 দিন 2 দিন কোনো ঘটনা কভার করার জন্য কষ্ট করতেছেন। তো সুতরাং আপনারা তো দেশের জন্য করছেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখছেন। সুতরাং আপনারা, আমরা এবং জুডিশিয়াল সিস্টেম, আমি মনে করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। আমাদের ভিতরে ব্যক্তিগত কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু এটাকে বাহিনীর পর্যায়ে বা দলীয় পর্যায়ে নেওয়ার দরকার নেই। আমি মনে করি আপনার সাথে একজন পুলিশের ব্যক্তিগত সমস্যা হতে পারে, সেটা ব্যক্তিগত পর্যায়ে রাখা, এটাই আমার। আপনার বক্তব্য কিশোর ক্যাম্পকে গুরুত্ব দিলেন। আমরা বিগত সময় দেখেছি যে কিশোর ক্যাম্প প্রশ্রয় হলো রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের আইনের আওতায় আনা হয় না, শুধু কিশোর ক্যাম্পের যারা সদস্য আছে তাদেরকে আইনের আওতায় আনা হয়। আপনি কিশোর ক্যাম্পে যারা নেপথ্যে থাকে, যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হলো, আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে, তারা সংশোধনের দায়িত্ব তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমি বার্তা সংস্থা এএফপিতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে 2024-এর কোটা সংস্কার আন্দোলনের পরে বিসিএস সহ আপনারা যে কনস্টেবল বা এসআইটি নিয়োগ দিয়েছেন, সেখানে কতজন নারী কোয়ালিফাই করেছে? আচ্ছা, এই তথ্যটা আমাদের এখানে এডিশনাল আইজিপি এইচআরএন আছে, যিনি রিক্রুটমেন্টের দায়িত্বে, উনি বলতে পারবেন। আমি ফরাদুজ্জামান, ডিবিসি নিউজে আছি।
জুলাই গণঅভ্যুত্থানে আপনারা জানিয়েছিলেন পুলিশের প্রায় 44 জন সদস্য নিহত হয়েছেন। এই বিষয়গুলোতে আপনারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেন নাই, কি পদক্ষেপ নিচ্ছেন? পাশাপাশি আরেকটা বিষয় যদি জানতে চাই, শুধু পোশাক পরিবর্তন বা ছোটখাটো শাস্তি দিয়ে আসলে পুলিশের পরিবর্তন হচ্ছে না, একদম কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত আমরা জানি যে আপনাদের কনসালটেন্সি যে বিষয়টা, তাদেরকে যে কাউন্সিলিং সেইগুলো করানো হয় না। আপনি আশা করে এই বিষয়টাকে গুরুত্ব দেবেন কিনা, এবং তাদের যে আসলে আপনারা একটা বারবার কথা বলে থাকেন যে কোনো সদস্যের দায় পুলিশ বাহিনী নেবে না, সব পুলিশ সদস্য মিলেই তো একটা আসলে বাহিনী হয়, এই বিষয়টাকে আপনারা কতটা গুরুত্ব দিবেন? আমি ম্যাডামের প্রশ্নটা উত্তর দিই। ম্যাডাম, আপনাকে একজাক্ট তথ্যটা আমাদের এআইজি মিডিয়া জানিয়ে দিবে। তবে আমরা এনকারেজ করি আমাদের যে রেশিও আছে, আমাদের 8 to 50% নারী কর্মকর্তা সদস্য কাজ করে। আমরা এনকারেজ করি, আমরা যদি কোয়ালিফাইড নারী কর্মকর্তা বা সদস্য পাই, যোগ্য পাই, তাহলে আমরা রিক্রুট করার চেষ্টা করি। এবং আমাদের এখন একটা রিক্রুটমেন্ট অনলাইনে গেছে, আপনারা দেখেছেন, আগামী মাস থেকে শুরু হবে সার্জেন্ট এবং কনস্টেবল। এখানেও সেম। আমরা, আপনি যেহেতু একজন মহিলা সম্মানিত ম্যাডাম কোশ্চেন করেছেন, আমি বলবো আপনি নিউজটা করবেন। আমরা মহিলাদেরকে এনকারেজ করি, যারা এই চ্যালেঞ্জিং পেশায় আসতে চায় তারা যেন অ্যাপ্লাই করে, এবং আমরা তাদেরকে সেই সুযোগটা দিতে প্রস্তুত থাকবো। থ্যাংক ইউ। না ম্যাডাম, এই যে ট্রেনিং যেটা আমাদের আছে, যেটা আমাদের প্রেসক্রাইব মিনিস্ট্রি কর্তৃক, এইটা তাকে করতে হবে। তাদের জন্য পড়া মাপটা হয়তো একটু কম আছে, কিন্তু ট্রেনিং, আমাদের একাডেমিক ট্রেনিং, সেই কারিকুলাম না। আমাদের যারা এখন রিক্রুট হয়েছে এরকম কেউ কমপ্লেন করেনি, তারা কমফোর্ট ফিল করছে। আপনাকে আমাদের এআইজি মিডিয়া জানিয়ে দিলাম, আমরা জানাই দিব। আসসালামু আলাইকুম। প্রশ্নটা আবার বলেন আপনি, ফরাদ প্রশ্ন আবার করেন। আমি যে বলছিলাম যে পুলিশের যে 44 জন সদস্য সেই বিষয়ে আসলে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, বা এই বিষয়ে আপনাদের কি ব্যবস্থা? পাশাপাশি কাউন্সিলিং এর যে বিষয়টা পুলিশ সদস্যদের, যেটা একদমই হয় না বাংলাদেশ পুলিশে, এই বিষয়গুলোকে একটু যদি বলতেন। এই শিমুল, আপনার শেষ প্রশ্ন। আমাদের ধন্যবাদ মহোদয়কে। আমাদের, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা তো সবসময় আমরা প্রফেশনালিজমের দিকে আমাদের ফোর্সকে সবসময় মোটিভেট করার চেষ্টা করি। কখনো হয়তো একটা হয়, অলরেডি শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে নির্বাচনটা সুন্দর করার জন্য আমাদের অফিসার, সকল অফিসারদেরকে ট্রেন করা হয়েছে, এবং তার রেজাল্ট আমরা পেয়েছি। আর যে পুলিশ সদস্য যারা, তারা এই ট্রেনিং এর ভিতরে আছে, এবং যে কোনো ধরনের এই যে প্রফেশনাল থেকে যে ডেভিয়েশন, এটা যাতে করতে না পারে, এই জন্য যে আইন, প্রচলিত আইন অনুযায়ী আমরা কঠিন ভাবে যাতে যেগুলো সংশোধনযোগ্য সেগুলো তো আমরা সংশোধন করার চেষ্টা করি মোটিভেশনের মাধ্যমে। আর যেগুলো ওয়াজ নসিহতে কাজ হয় না, ওগুলো আমরা শক্তভাবে সেগুলোকে হ্যান্ডেল করি। আপনারা যদি এই পরিসংখ্যান নেন যে প্রতি বছর আমাদের কি সংখ্যক লোকের বিরুদ্ধে পানিশমেন্ট হচ্ছে, তাদের পদাবনতি হচ্ছে, বিভিন্ন ধরনের শাস্তি হচ্ছে, সেটাও একটা। এভাবেই আমরা এই বাহিনীর আচরণটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকি। আর আপনি যেটা পুলিশ হত্যার কথা বললেন, এটা সেই সব ক্ষেত্রে যাদের পরিবারের সদস্যরা মামলা করেছেন, সেই মামলা তদন্তাধীন আছে। এটা তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা। না, প্রত্যেকটি ক্ষেত্রে মামলা আছে, প্রত্যেকটি ভুক্তভোগীর আত্মীয় স্বজন বা ইভেন তারা মামলা করেছে। আসসালামু আলাইকুম। আমি শিমুল পারভেজ, কাজ করি সংবাদ মাধ্যম RTN। মাননীয় আইজিপি, আমি খুবই বিভিন্ন সময় প্রশ্ন করতাম যে আমরা যখন ক্রাইম রিপোর্টিং করে বিভিন্ন প্রেস ব্রিফে যেতাম ল এনফোর্সমেন্টের, দেখতাম যে ডজন ডজন মামলার আসামি, ইভেন একাধিক হত্যা মামলার আসামি, সে হত্যা করার পরে কয়েক মাস জেল থেকে আবারও বের হয়ে এসে হত্যা করে। অনেক ডজন ডজন মামলার আসামি, ড্রাগের আসামি, সেও দেখা যাচ্ছে একই কায়দা করতেছে। আপনি একটু আগে যেটা বললেন যে মাস্টার মাইন্ডরা কেন ধরাছোঁয়ার বাইরে থাকে, আপনি যেটা বললেন তারা নিজেদের ভিতরে যদি সংশোধন না করে, তাহলে আমার কাছে মনে হচ্ছে কিশোর গ্যাং বা এই যে আমরা যেটাকে বলি ইয়াবা বা বিভিন্ন মাদক, এই মাস্টার মাইন্ডদেরকে যদি আপনারা
ধরার ব্যবস্থা না করেন, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা অপরাধী, ডজন ডজন মামলার অপরাধী অপরাধ করে আবারও জামিন পেয়ে আবারও সেম অপরাধ করতেছে। তো এই যে চোর পুলিশ খেলা, এইটার সমাধানটা কি? এই যে এইটারও সমাধান তো আছে, সমাধান নাই এমন তো না। আমরা পুলিশ, জুডিশিয়ালের সাথে যারা জড়িত আছে, আপনারা জনগণ, সাংবাদিক, সবাই যদি পজিটিভ নিয়ে আসলেই আমরা এইটার পরিবর্তন করতে চাই, এটা সম্ভব। আপনারা সবাই একসাথে কাজ করি, ইনশাল্লাহ এগুলোর সমাধান হবে। কোনো মাস্টার মাইন্ড বলতে কি, অপরাধী অপরাধী, সে যত বড় শক্তিশালী হোক, আইনের আওতায় তাকে আনা হবে ইনশাল্লাহ। পুলিশের মনোবল ফিরেছে কিনা এটা একটু বলবেন, কারণ হচ্ছে গতকালকে একজন গণমাধ্যম কর্মীকে সচিবালয়ের সামনে মারা হয়েছে, আমরা দেখলাম পুলিশ পাশে ছিল, উনি তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি, হয়তো একটা মব সৃষ্টি করা হয়েছিল। এছাড়া আমরা দেখলাম যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মোবাইল ছিনতাই হলো, এরকম হলো নানা ধরনের ইনসিডেন্ট কিন্তু ঘটছে। তো সেই ক্ষেত্রে আদৌ কি পুলিশ হলো মনোবল তারা ফিরে পেয়েছে, পুলিশ কি আদৌ কাজ করতে পারবে, কি মনে হয়? পুলিশ, বাংলাদেশ পুলিশ ইনশাল্লাহ কাজ করতে পারবে। তাদের মনোবল যে অবস্থায় ছিল তার থেকে অনেক অনেক ভালো। আপনারা দেখেছেন অলরেডি, আমরা একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনও কিন্তু উপহার দিয়েছি জাতিকে। এটা অ্যাপ্রিসিয়েশন করা উচিত আমাদেরকে। আমি প্লিজ আপনাদের প্রতি আমার একটা মেসেজ আছে, যদি কিছু মনে না করেন। পোশাকের ব্যাপারে যেহেতু আপনারাই কথা বলছেন, আপনাদের মতামত কি যে আমাদের আগের যে পোশাকটা ছিল সেটার গেট আপ বা পুলিশিং এর প্রতি যে একটা স্মার্টনেস, আর এখন আপনারা কি চান সবাই? তাহলে তো ওই পুলিশে আগের যে পোশাক, ওই পোশাকে 1400 জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষের, 1400 ছাত্র ছাত্রী, দেশের মানুষের, সাধারণ মানুষের রক্তের দাগ লেগে আছে। ওই পোশাক কিনলে আবার ওই রক্তের গন্ধই ফিরবে। এই পোশাক আমরা চাই না। অন্তত আপনাদের যদি এই কালারটা পছন্দ না হয়, মানে আমাদের দেশে আবহাওয়া অনুযায়ী বিভিন্ন কালার হতে পারে, কিন্তু আগের যে কালার, সেই কালারে ছাত্র জনতা গণহত্যা রক্ত লেগে আছে। আবার এই পোশাক পরিবর্তনের যেটা সুর উঠেছে, এটা ফ্যাসিবাদের পক্ষ থেকে উঠেছে। ফ্যাসিবাদী যে সমস্ত পুলিশ কর্মকর্তারা এখনো পলাতক আছে, তারা এবং এই পোশাক পরিবর্তনের শুরুতেই এটা সংবিধানের পোশাক, এটা পোশাক করার জন্য এটা আমাদের একটা ইস্যু। মাননীয় আইজিপি, তাহলে পুলিশ যে অস্ত্রগুলোকে ব্যবহার করতো, মানে জুলাই আন্দোলনে যেগুলোকে তারা বাদ দিচ্ছে, যেহেতু পোশাক বাদ হচ্ছে, না, ওইটা তো আমি আমার বক্তব্যে বলেছি। আগে তো আমার কল্প, হৃদয়টাকে পরিষ্কার করা দরকার। তো সেটা ইনশাল্লাহ হচ্ছে। আর উনি ওনার প্রশ্নের উত্তরটা দিই যে জুলাই বিপ্লবকে আমরা ইয়ে করতেছি, সেটা ঠিক নয়। এবং জুলাই বিপ্লবে কিন্তু আমরা ম্যাক্সিমামই রাস্তায় ছিলাম। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। দেখা গেল অনেক লোক আছে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল না, এখন বড় জুলাই বিপ্লবী হয়ে গেছে। যত রকমের এ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের দাবি দেওয়া, এর পিছনে এই জুলাই বিপ্লবকে মেলাইন করার জন্য, ধ্বংস করার জন্য আমাদের কোনো ভালো কাজই আমরা গ্রহণ করতে চাই না। সেটাকে নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং সাবধান। ধন্যবাদ। আরে এবার তো অনেক এটা তো আমার থেকে আপনারাই ভালো জানেন। উদ্ধার কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং অলরেডি আপনি দেখেন গত কালকেও
খুলনা থেকে 6টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং চিটাগাং থেকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। এগুলো পুলিশের খোয়া যাওয়া আছে কিছু, আবার ওদের নিজস্ব সংগ্রহেরও কিছু আছে। ধন্যবাদ। তো আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমাদের পুলিশিংয়ে আপনারা সহযোগিতা করবেন পজিটিভলি, ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো। ধন্যবাদ।